Dear student, how are you all? I hope all are fine. This is Nibid Dev, lecturer, Department of BBA Professional, Dhunia University College. আজকে আমরা ক্লাস নিব হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। আমাদের চ্যাপ্টার হচ্ছে 7 ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি। ক্যাপিটাল স্ট্রাকচার থিওরির উপরে আমি আরেকটা ক্লাস নিয়েছি, সেটা আমরা বেসিকটা আলোচনা করেছি এবং সাথে আমরা একটা প্রবলেম ডিসকাশন করেছি। আজকে আমি আরো কিছু বেসিক আলোচনা করি এবং ওই বেসিকের নিয়ম অনুযায়ী কিছু প্রবলেমস আমরা এখানে একটা মেথ বা প্রবলেমস বলি আমরা যেটাকে, সেটা আমরা এখানে সলভ করে দেখাবো। দেখে আমরা কি কি জিনিস আজকে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, আর হচ্ছে এনআই এন্ড এনওআই অ্যাপ্রোচ, মডিগ্লিয়ানি এন্ড মিলার এমএম অ্যাপ্রোচ, আর হচ্ছে মিলার অ্যাপ্রোচ এবং প্রবলেম সলভস। Traditional approach. Capital structure assumes that an increase in the ratio of debt to some extent does not result in an increase in the cost of equity, such as remains fixed. এখানে জিনিসটা হচ্ছে আপনি যতই ক্যাপিটাল আপনার যে টোটাল ক্যাপিটালটা আছে বা কস্ট অফ ইকুইটিটা আছে সেটাই ফিক্সড এক জায়গাতেই থাকবে, কিন্তু আপনি ডেপ্টের পরিমাণ যতই বাড়ান আপনার ফিক্সড অ্যাসেটটা চেঞ্জ হবে না। যেরকম আপনার টোটাল কোম্পানির ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা, কিন্তু আপনি যদি 80,000 টাকাও আপনি লোন নেন তাহলে আপনার নিজস্ব মানে থাকবে 20,000 টাকা। টোটাল ক্যাপিটালটা আপনার 1 লাখ টাকাই থাকবে। আপনি যদি আবার ওইরকম করতে পারেন, যেমন আপনার 1 লাখ টাকা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট করবেন, কিন্তু আপনি 60 টাকা হচ্ছে আপনার নিজে, 40 টাকা হচ্ছে এটা। যাই হোক, ট্রেডিশনাল অ্যাপ্রোচে বলতেছে আপনাদেরকে যে আপনার ডেপ্টের রেশিওটা যতই বাড়ুক কিন্তু আপনার টোটাল অ্যামাউন্টটা ফিক্সড থাকবে। দেখেন আমরা আরো ইজি ভাষায় বলতে পারি, যেরকম ডেপ্ট এবং ইকুইটির একটা কম্বিনেশনে কোম্পানির ক্যাপিটাল এক্সপেন্ডিচারটাকে আমরা রিডিউস করি, বাট আমাদের ক্যাপিটাল কোম্পানির যে ভ্যালুটা আছে ভ্যালুটাকে আমরা ইনক্রিজ করে। দেখেন কিছু ট্রেডিশনাল অ্যাপ্রোচের কিছু অ্যাজাম্পশনস বা আমরা এটাকে কন্ডিশন বলতে পারি। কন্ডিশন বলতে ক্যাপিটাল স্ট্রাকচারে কেবল ডেপ্ট এবং ইকুইটির শেয়ার ব্যবহার করা হয়, নেট ইনকামের 100% প্রফিট প্রদান করা হয় এবং ইবিআইটির এটা কনস্ট্যান্ট থাকে এবং বিজনেসের রিস্কটাও কনস্ট্যান্ট থাকে। দেখেন আমাদের ট্রেডিশনাল অ্যাপ্রোচের আন্ডারে আমাদের দুইটা মেথড আছে, সেটা হচ্ছে এনআই মেথড মানে নেট ইনকাম মেথড, আর হচ্ছে এনওআই মেথড। নেট ইনকাম আমরা বলতে কি বুঝি সেটা আমরা একটুখানি দেখি। নেট ইনকাম হচ্ছে একটি কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচার ডেপ্টের আনুপাতিক হারে ইনক্রিজ করে কোম্পানির ভ্যালুটাকে ইনক্রিজ করতে পারে এবং সামগ্রিক ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়। এবং এখানে সামগ্রিক খরচ বলতে বোঝাচ্ছে কস্ট অফ ডেপ্ট এবং কস্ট অফ ইকুইটিকে। দেখেন তারপরে হচ্ছে আমরা কিছু অ্যাজাম্পশন আছে, এনআই এর কিছু অ্যাজাম্পশন আছে, সেটাগুলো হচ্ছে দেখেন এখানে আমাদের কোনো ট্যাক্স থাকবে না। তারপর হচ্ছে আমাদের কস্ট অফ ডেপ্টের লেফট ইকুইটি বাড়লেও কোনো চেঞ্জ হবে না। দেখেন লাস্টেরটা বলতেছে ডেপ্ট ডাজ নট চেঞ্জ দ্য পারসেপশন ইন দ্য ইনভেস্টর, আর এটা বলতেছে কস্ট অফ ডেপ্ট ইজ লেস দেন কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ডেপ্টটা বেশি থাকলেও কস্ট অফ ইকুইটি কম থাকবে। এটাই তাদের কন্ডিশনটা বলছে। আমার এখানে লোনের পরিমাণটা বেশি থাকবে আমার নিজের টাকার চেয়ে। আর এটা হচ্ছে এনওআই অ্যাপ্রোচে বলতে আমরা কি বুঝি। এনওআই অ্যাপ্রোচ বলতেছে কোম্পানির ভ্যালু বা ক্যাপিটাল স্ট্রাকচারের উপরে নির্ভর করে না, অর্থাৎ মূলধন কাঠামো বা ডেপ্ট ইকুইটি কাঠামোর আনুপাতিক মানে রেশিওটা পরিবর্তন ঘটলেও কোম্পানির কোনো মূলধনের কোনো পরিবর্তন হবে না। এখানে বলতেছে ক্যাপিটাল, দেখেন এখানে ফার্স্ট কন্ডিশনটাতে আমাদের কি বলছে হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, মানে আমরা সবসময় কস্ট অফ ক্যাপিটালটা এক জায়গায় ফিক্স থাকবে। এরপরে হচ্ছে বলেছে ভ্যালু অফ ইকুইটি ইজ রেসিডুয়াল মানে হচ্ছে আমার অবশিষ্ট মানে বা বাড়তি অতিরিক্ত টাকা যেটা বলা হয় সেটাই।
আমার কস্ট অফ ইকুইটির অতিরিক্ত মানি এখানে থাকবে এবং দা ইফ অ্যামাউন্ট অফ ইনক্রিজ শেয়ার হোল্ডার্স রিকোয়ার্স রিটার্ন দা এক্সপেকটেশন উইল ইনক্রিজ। আপনার ডেপ্টের রেশিওটা ভালো, কিন্তু আপনার যারা ইনভেস্টমেন্ট করবে তাদের প্রত্যাশাগুলো বাড়তেই থাকবে। এটাই হচ্ছে ট্রেডিশনাল অ্যাপ্রোচের এবং এনআই এবং এনওয়াই এর অ্যাপ্রোচের কন্ডিশন গুলো। তারপরে দেখেন আমরা এখানে কিছু এনওয়াই অ্যাপ্রোচের কিছু, আমরা যখন কোনো একটা প্রবলেম সলভ করতে যাবে এই ফর্মুলাগুলো আমরা এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে ভ্যালু অফ শেয়ার, আমরা একটা কোম্পানির শেয়ার কতটুকু আছে সেটা আমরা ক্যালকুলেট করতে ফাইন্ড আউট করতে পারবো। একটা কোম্পানির ডেপ্টের পরিমাণ কতটুকু আছে সেটা আমরা ফাইন্ড আউট করতে পারবো। আমরা একটা কোম্পানির টোটাল ক্যাপিটাল কতটুকু আছে সেটাও আমরা ফাইন্ড আউট এখানে করতে পারবো। আমরা কিভাবে ফাইন্ড আউট করব? এই ফর্মুলাগুলো দিয়ে। যে আমরা কোম্পানির শেয়ারটাকে ফাইন্ড আউট করব, ইবিআইটি মাইনাস হচ্ছে ইন্টারেস্ট ডিভাইডেড বাই কেই। কেই মিন্স হচ্ছে কস্ট অফ ইকুইটি। তারপর হচ্ছে আমরা যখন কিভাবে ভ্যালু অফ ডেপ্টটাকে ক্যালকুলেট করব, সেটা হচ্ছে ইন্টারেস্ট ডিভাইডেড বাই কেডি। কেডি মানে কস্ট অফ ডেপ্ট ক্যাপিটাল, আর আই মানে ইন্টারেস্ট। আর হচ্ছে লাস্টে বলা হয়েছে যে আমাদের কস্ট অফ ক্যাপিটালটা কতটুকু সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করব। কেউ মিন্স হচ্ছে ক্যাপিটালাইজেশন রেট, সেটা আমাদের প্রশ্নতে দেওয়া থাকবে ওই মুহূর্তে এক্সিস্টিং অবস্থায়। আর হচ্ছে ইবিআইটিটাও দেওয়া থাকবে, ভ্যালু অফ ফার্মটাও দেওয়া থাকবে, ইনটু হচ্ছে 100। দেখেন আর হচ্ছে আমাদের এই অ্যাপ্রোচটা আমরা খুব পরিচিত এবং এই অ্যাপ্রোচটা থেকে আমাদের এক্সামে অনেকবার প্রশ্ন আসে। সেটা হচ্ছে মডিগ্লিয়ানি এন্ড মিলার অ্যাপ্রোচ। মডিগ্লিয়ানি অ্যাপ্রোচে বলতেছে যে the market value of a company is correctly calculated as the present value of its future earnings and its underlying asset is independent of its capital structure। এখানে আমরা একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে মডিগ্লিয়ানি অ্যাপ্রোচে আমরা আমাদের প্রেজেন্ট সময়ে আমাদের ফিউচার ভ্যালুটাকে আমরা ক্যালকুলেট করতে পারি বা মার্কেট ভ্যালুটাকে ক্যালকুলেট করতে পারি। এবং আমাদের ইন্ডিপেন্ডেন্স ক্যাপিটাল স্ট্রাকচার একটা থাকবে। যেরকম ইন্ডিপেন্ডেন্স ক্যাপিটাল স্ট্রাকচার আমরা বলতে এটাকে এক্সাম্পল হিসেবে বলতে পারি, যেরকম আমরা কোনো একটা কোম্পানির 100% ইনভেস্টমেন্টের মধ্যে আমি চাইলে সেটাকে, যেমন আমাদের অন্য অ্যাপ্রোচ গুলোতে বলা আছে যে আমাদের ডেপ্টের পরিমাণটা বেশি থাকবে, ইকুইটির পরিমাণটা কম থাকবে। এটাতে এরকম না, এটাতে আপনার উপর ডিপেন্ড করবে। আপনি 100 টাকার মধ্যে আপনি কি 60 টাকা ডেপ্ট নেবেন না 40 টাকা ডেপ্ট নেবেন। যদি আপনি 60 টাকা ডেপ্ট নেন তাহলে কস্ট অফ ইকুইটি থাকবে আপনার হচ্ছে 40 টাকা, টোটাল 100 টাকা আপনার ক্যাপিটাল। আবার যদি আপনি 60 টাকা আপনি 40 টাকা ডেপ্ট নেন তাহলে আপনার কস্ট অফ ইকুইটি থাকবে হচ্ছে আপনার 40 টাকা। সেইটাই এখানে আলোচনা করছি। সেখানে কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নেই, এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি ইনভেস্টমেন্টটা কিভাবে করবেন। দেখেন তারপর আমরা আরেকটি ইজি ভাষায় দেখি বলতে পারি, সেটা হচ্ছে কোনো কোম্পানির ভ্যালু তার কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারের উপর নির্ভর করে না। কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচার যেভাবে গঠন করা হোক না কেন তার কোম্পানির কোনো ভ্যালু পরিবর্তন হবে না। মানে আমার এখানে একটা দিন শেষে একটাই কথা হচ্ছে যে আমার কোম্পানির 100 টাকা ছিল, 100 টাকাই আমার ক্যাপিটাল আছে, কিন্তু জাস্ট আমরা ডেপ্টের এবং ইকুইটির পরিমাণটা চেঞ্জ করতে পারি। এটাকে 100 করতে পারি, 60 করতে পারি, ইটস ডিপেন্ড অন ইউর ইনভেস্টর। দেখেন মডিগ্লিয়ানির কিছু আমাদের অ্যাজাম্পশন আছে, এই অ্যাজাম্পশন গুলো আমরা একটুখানি দেখি আর একটু জানার চেষ্টা করি। কন্ডিশন গুলো জানতে হবে। সেটা হচ্ছে মূলধন বাজারগুলোতে প্রতিযোগী মার্কেটে ইনভেস্টমেন্টকারীগণ খুব সহজে দ্রুততার সাথে সিকিউরিটি লেনদেন করতে পারেন। লেনদেনের কোনো কস্ট নেই, মানে ট্রানজাকশন কোনো কস্ট থাকবে না। তারপরে হচ্ছে কোম্পানির মোট মার্কেট ভ্যালু এবং কস্ট অফ ক্যাপিটাল কস্ট অফ স্ট্রাকচারের উপর নির্ভর করে না। কস্ট অফ আপনার টোটাল ক্যাপিটালটা কত, কস্ট অফ ক্যাপিটাল স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে না। আর হচ্ছে ডেপ্ট ইকুইটি সম্পূর্ণ ক্যাপিটাল স্ট্রাকচারের আর্থিক ঝুঁকির প্রিমিয়াম সহ এবং সার্বিক কস্ট অফ ক্যাপিটাল এবং সাধারণ শেয়ারের মূলধন ব্যয় সমান থাকে। এবং এখানে আরেকটা জিনিস বলতেছে যে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে ফ্লোটেশন কস্টটা আমাদের সমান 0 থাকবে। আমাদের কোনো এখানে ফ্লোটেশন কস্ট থাকবে না। ফ্লোটেশন কস্ট মিন্স হচ্ছে আমার কোনো একটা প্রোডাক্ট যখন আমার কমিশন প্রদান করি বা অ্যাডভার্টাইজমেন্ট কস্ট, এগুলোকে আমরা ফ্লোটেশন কস্ট বলি। যেমন কোনো একটা প্রোডাক্ট যখন মার্কেটে আসে তার মানে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করতে আমাদের একটা টাকার প্রয়োজন হয়, এখানে একটা কস্ট হয়।
বা কোনো একটা প্রোডাক্ট আমরা যখন কমিশনে আমরা সেল করি কাস্টমারদের কাছে, তখন সেটাকে আমরা ওই কস্টটাকে আমরা ফ্লোটেশন কস্ট হিসেবে বলি। তারপরে দেখি ইনভেস্টমেন্ট কারীগণ সাধারণ শেয়ারের বিপরীতে ডেপ্ট গ্রহণ করতে পারে। ডেপ্ট কোম্পানি কে ইনকামের উপর ট্যাক্স প্রদান করতে হয় না, যেমন আমি বলছি প্রথমে যে নো ট্যাক্স। দেখেন এখানে আমাদের মডিগ্লিয়ানি অ্যাপ্রোচ এন্ড মিলার অ্যাপ্রোচের বা এমএম অ্যাপ্রোচ মেথডের আমরা এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে। সেটা হচ্ছে ভ্যালু অফ দা ফার্ম ভ্যালু অফ দা ফার্ম লিভারেড আর আনলিভারেড। লিভারেড আর আনলিভারেডের মধ্যে পার্থক্য রয়েছে। লিভারেড হচ্ছে আপনি এখানে ডেপ্ট নিয়ে টোটাল আপনার যে ইনভেস্টমেন্টের সাথে ডেপ্ট আছে, আর যেটা হচ্ছে আনলিভারেড সেটা হচ্ছে আপনি টোটালি আপনার নিজের টাকায় কোনো ডেপ্ট নেই, সেটাকে বলে আনলিভারেড। দেখেন এখানে বলতেছে যে বিও মানে হচ্ছে আমরা কিভাবে আনলিভারেড ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব একটা কোম্পানির, সেটা হচ্ছে ইবিআইটি মাইনাস হচ্ছে 1 মাইনাস কর্পোরেট ট্যাক্স ডিভাইডেড বাই হচ্ছে কে মাইনাস কস্ট অফ ইকুইটি। তারপরে আমরা বের করব হচ্ছে আমরা যখন কোন ডেপ্ট নেওয়ার পরে আমাদের কোম্পানির যে ভ্যালুটা আছে সেটা কিভাবে বের করবে, সেটা হচ্ছে আমার যে কোম্পানির যে টোটাল যে অ্যামাউন্টটা আছে যেটা হচ্ছে ডেপ্ট বাদ দিয়ে সেটাকে বিইউ প্লাস হচ্ছে টিসিডি। টিসিডি মানে হচ্ছে কর্পোরেট ট্যাক্স, আরটা হচ্ছে ইনটু হচ্ছে ডি মানে হচ্ছে ডেপ্টের পরিমাণটা আপনার কতটুকু আছে সেটা। আর হচ্ছে ডব্লিউএসসিসি। ডব্লিউএসসিসিটা আমরা সবসময় এটাকে জানি ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। একটা কোম্পানির ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল কতটুকু সেটা আমরা ক্যালকুলেট করব কিভাবে, ডি ডিভাইডেড বাই বি ইনটু হচ্ছে কেডি ইনটু হচ্ছে 1 মাইনাস টি প্লাস হচ্ছে এস ডিভাইডেড বাই বি ইনটু হচ্ছে আপনার কেএসএল। আমরা কেএসএল কিভাবে বের করতে পারবো সেটা আমরা নিচে একটু ফর্মুলাটা দেওয়া আছে, যেটা হচ্ছে কেএসইউ প্লাস হচ্ছে কেএসইউ ইনটু হচ্ছে কেডি ডিভাইডেড বাই হচ্ছে ডি ডিভাইডেড বাই এস। কেএসইউ সবগুলোর ভ্যালুই আমাদের প্রবলেমসে বলা থাকবে। আমরা যখন প্রবলেমসটা সলভ করব তখন আমরা এটা দেখব কিভাবে আমরা আরো ক্যালকুলেট করতে পারি ইজিলি। দেখেন আরেকটা জিনিস হচ্ছে এখানে মিলার মডেল। মিলার মডেলটা আমাদের খুবই মাঝে মাঝে সময় আসে, কিন্তু মিলার মডেলটা এবং মডিগ্লিয়ানি মিলার মডেলটা দুইটার মধ্যে একটা পার্থক্য থাকে। সেটা আমরা প্রবলেম সলভে যখন করব তখন দেখাই দিব। দেখেন আর হচ্ছে মিলার মডেলটা বলতেছে কোম্পানির দুইটা ট্যাক্স থাকবে, দুইটা ট্যাক্স। একটা হচ্ছে তার ওন ট্যাক্স যেটাকে বলে আমরা পার্সোনাল ট্যাক্স, আরটা থাকবে হচ্ছে তার কর্পোরেট ট্যাক্স। আরটা হচ্ছে দেখেন কর্পোরেট ট্যাক্স। আর আমরা যখন কোম্পানির লিভারেড কোম্পানির গুলো কতটুকু লিভারেড ডেপ্ট আছে আর কতটুকু তার টোটাল লিভারেজ ছাড়া আনলিভারেড যে আছে সেটাকে আমরা ক্যালকুলেট করি কিভাবে, দুইটা সূত্র দেওয়া আছে। দেখেন আনলিভারেডের সময় আমরা বলতেছি যে ইবিআইটি মাইনাস 1 মাইনাস কর্পোরেট ট্যাক্স ইনটু হচ্ছে 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স ডিভাইডেড কেইউ মানে কস্ট অফ ইকুইটি। আর ফির দেখেন লিভারেড কোম্পানি ফার্মের সময় হচ্ছে কি বিএল সমান হচ্ছে বিইউ মানে হচ্ছে আমরা আগের যে আনলিভারেড যে কোম্পানির ভ্যালুটা আছে এটা প্লাস হচ্ছে 1 মাইনাস ডিভাইডেড বাই 1 মাইনাস কর্পোরেট ট্যাক্স 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স ডিভাইডেড বাই 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স ইনটু বি। ইনটু বি এখানে একটাই কথা আছে, ইনটু বি মানে হচ্ছে কস্ট অফ ডেপ্ট। কস্ট অফ ডেপ্টটা হচ্ছে আমার পরিমাণটা কত সেটা দিবে। কস্ট অফ ডেপ্টের আমার বন্ডের কতটুকু পার্সেন্টেজ আছে সেটা প্রশ্নতে বলা থাকবে। কস্ট অফ পার্সোনাল ট্যাক্স অফ ট্যাক্স পার্সোনাল বন্ড বলে সেটাকে, সেই ট্যাক্স রেট আমরা ওইখানে থাকবে। বি ইনটু হচ্ছে বি মানে হচ্ছে কস্ট অফ ডেপ্ট, কস্ট মানে মাইনাস হচ্ছে কস্ট মানে হচ্ছে আনলিভারেড ফার্মস অফ ইকুইটি। দেখেন এখানে আমরা আজকে এই প্রবলেমটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গ্রামীণ ফোন প্রবলেমটা হচ্ছে। দেখেন আমি একটু পড়ছি, সেটা হচ্ছে গ্রামীণ ফোন ইজ এক্সটেন্ডেড টু দ্য জেনারেট দ্য ইবিআইটি অফ টাকা 10 lakh every year forever. The expected lending borrowing rate is 12% as currently has no debt and its cost of equity is 20%. Corporate tax rate is 40%. First requirement আমাদেরকে বলতেছে what is the value of the firm
what is the what will be the value of the if the company borrows টাকা 10 lakh and the proceeds to repurchase the shares, what will be the WLCC weighted average cost of capital of farm what will be the value IT tax rate on bond holders income is 20%. আমি একটু আগে বলেছিলাম যখন আমরা মিলার অ্যাপ্রোচটা করব আমার বন্ড রেটটা থাকবে, এই যে দেখেন আমাদের বন্ড রেটটা দেওয়া আছে। তারপরে হচ্ছে ট্যাক্স রেট অন ইকুইটি হোল্ডার্স ইনকাম ইজ 18%। কনসিডার রিকোয়ারমেন্ট for what will be the value of the farm IT financial distress cost is 5% of the present value of debt of capital। আমাদের যে টোটাল ক্যাপিটালটা আছে সেটা প্রেজেন্ট ভ্যালু যে ক্যাপিটালটা থাকবে সেটার 5% হচ্ছে তার কস্ট। এই 5% নিতে হবে। আমরা প্রবলেমস যেভাবে যখন সলভ করব তখন দেখেন আমরা দেখাই দেব, দেখতে পাবো। দেখেন সলিউশন, আমার ফার্স্ট কন্ডিশনটা বলেছিল আমাদের কোম্পানির বা ফার্ম এর ভ্যালুটা কতটুকু সেটা আমরা দেখেন আমাদের বলছে আমাদের প্রবলেমস ফর্মুলাগুলোতে আমরা আগেই দেখে আসছি যে ইবিআইটি -1 মাইনাস কর্পোরেট ট্যাক্স ইনটু কেএসও মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি। দেখেন আমরা আবার একটুখানি প্রবলেমে প্রশ্নতে যাচ্ছি। এখানে বলতে আমার কর্পোরেট বড়োয়ার রেটটা কতটুকু আছে 12% এবং কস্ট অফ ইকুইটি রেট কত আছে 20%, কর্পোরেট ট্যাক্স রেট কত আছে 40%। তাহলে আমরা ফার্স্ট রিকোয়ারমেন্ট আমরা কিভাবে করতে পারি দেখি। দেখেন ফার্স্ট রিকোয়ারমেন্ট আমার ইবিআইটি হচ্ছে 10 লাখ এখানে দেওয়া আছে, 1 মাইনাস ট্যাক্স রেট হচ্ছে 40% এবং ডিভাইডেড বাই কেএসও মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি 20%, ডিভাইডেড বাই আমরা ক্যালকুলেট করলে আমরা পাই হচ্ছে 30 লাখ। সেকেন্ড অপশনটাতে আমাদের কি বলা আছে দেখি। সেকেন্ড কন্ডিশনে বলা আছে যে হোয়াট উইল বি দ্য ভ্যালু if the company borrows টাকা 10 লাখ and it's the proceed to repurchase the share। এখন আমরা এই 10 লাখ টাকা আমরা এখানে বড় নিব বা ডেপ্টে নিব, সেটা আমরা আবার শেয়ারটা রিপারচেজ করব, তাহলে আমাদের কত হবে ভ্যালুটা। তাহলে দেখেন আমরা এখানে আমরা কিভাবে লিখছি ভ্যালু অফ দ্য ফার্ম ইট borrowers 10 লাখ টাকা। তাহলে আমরা লিবারেট ফার্মের সময় আমরা এই সূত্রটা ইউজ করেছি কোনটা বিইউ প্লাস টিসিডি। তাহলে মানে বিইউ মানে হচ্ছে আমার যে এখানে যে ভ্যালুটা আমরা পেয়েছি এই ভ্যালুটা সেম এখানে আবার আমরা পাবো। তাহলে এখানে যে দেখেন এই 30 লাখ টাকা এই ধরেন ডিরেক্ট আপনি 30 লাখ টাকা বসাই দিতে পারবেন, প্লাস হচ্ছে আবার টিসি মানে হচ্ছে ট্যাক্স অফ কর্পোরেট ইনটু হচ্ছে ডি মানে হচ্ছে ডেপ্ট অ্যামাউন্ট আমাদের প্রশ্নতে এই যে দেখেন এখানে বলা আছে 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা আমরা এখানে ইউজ করেছি এই 10 লাখ টাকা ডেপ্ট। তাহলে আমরা এখানে পেয়েছি 40% হচ্ছে 4 লাখ টাকা, টোটাল অ্যামাউন্টটা হচ্ছে 34 লাখ টাকা। থার্ড কন্ডিশনটা আমাদের কি বলা আছে যে থার্ড কন্ডিশনটা বলতেছে আমাদের ডব্লিউএসসিসি টা কত সেটা আমরা ক্যালকুলেট করতে হবে। ডব্লিউএসসিসি টা আমাদের সূত্রটা কি আছে ডি ডিভাইডেড বাই বিএল ইনটু কেডি ইনটু হচ্ছে 1 মাইনাস টি প্লাস হচ্ছে এস ডিভাইডেড বাই বিএল ইনটু হচ্ছে কেএসএল। এখানে আমরা ডি এর মান জানি, বিএল এর মান জানি। বিএল এর মান আমরা এখানে পেয়েছি যে 34 লাখ, ডি এর মান আমরা জানি 10 লাখ মানে ডেপ্ট অ্যামাউন্ট, আর কেডি এর মানটা আমরা জানি আমাদের ডেপ্ট রেশিও বরোইং এর রেশিওটা কত, ডেপ্ট রেটটা কত 12%। এই 12% আমরা এখানে পেয়েছি। 1 মাইনাস ট্যাক্স রেটটা আমরা পেয়েছি, কিন্তু এস এর মানটা আমরা এখানে জানি না। তাহলে আমরা এস এর মানটা কিভাবে বের করে আনবো? এস এর মানটা বের করার জন্য আমাদের একটা নিয়ম হচ্ছে যেমন এই যে বিএল লিবারেট ভ্যালুটা আছে, এই যে লিবারেট ভ্যালু থেকে আমরা যখন ডেপ্টের অ্যামাউন্টটা লেস করে দিব তখনই আমরা পেয়ে যাব হচ্ছে এস এর মান। দেখেন আমরা 34 লাখ টাকা আছে, 34 লাখ টাকা আমাদের ডেপ্টের পরিমাণ ছিল 10 লাখ টাকা। তারপরে দেখেন আমরা মাইনাস করলে আমাদের পাই হচ্ছে 24 লাখ টাকা। আর বিএল মানে হচ্ছে আমার এই যে লিবারেট ফার্মের যে টোটাল ভ্যালুটা আছে এটা 34 লাখ টাকা, এটা ইনটু হচ্ছে কেএসএল মানে হচ্ছে আমার 22%, সেটা যে আমাদের প্রশ্নতে গিভেন আছে সেটা হচ্ছে সরি এটা আমাদেরকে ক্যালকুলেট করে নিয়ে আসতে হবে। এই যে আমরা নেক্সট পেজে একটু দেখে আসি যে কেএসএলটা আমরা কিভাবে ক্যালকুলেট করব। দেখেন কেএসইউ মানে কস্ট অফ ইকুইটি আমাদের 20% এখানে দেওয়া আছে। এই যে দেখেন কস্ট অফ ইকুইটি 20%।
তারপর হচ্ছে কে প্লাস কেএসইউ মাইনাস কেডি। কেডি মানে হচ্ছে আমার ডেপ্টের ইন্টারেস্ট রেটটা কত ছিল। ডেপ্টের ইন্টারেস্ট রেটটা আমাদের 12%। এই যে বোরিং রেটটা হচ্ছে 12%, এখানে দেওয়া আছে। এই যে 12% আমরা এখানে পেয়েছি। তারপর ইনটু হচ্ছে 1 মাইনাস ট্যাক্স। আমরা এখানে ট্যাক্সটা সূত্রতে বসাতে মিস্টেক হয়েছে। ট্যাক্সটা আমরা কে বাদ দিতে হবে। 1 মাইনাস ট্যাক্স 1 মাইনাস 40 মানে 40% ট্যাক্স ছিল, সেই 40% ইনটু হচ্ছে ডি মানে আমরা জানি 10 লাখ টাকা। এস মানে আমরা একটু আগে এই যে দেখেন এস এখানে ক্যালকুলেট করে আমি দেখিয়ে দিয়েছি যে বিএল থেকে আমরা যদি ডেপটাকে মাইনাস করি, মানে আমার লিবারেট ফার্মের টোটাল অ্যামাউন্টটা থেকে যদি আমরা ডেপটাকে মাইনাস করে দিই, তাহলে আমরা পাই এস এর সমান আমরা 24 লাখ 24 লাখ। তাহলে এটা আমরা ক্যালকুলেট করে আমরা পেয়েছি কত 22%। দেখেন এখানে আমরা 22% আমরা কেএসএল সমান আমরা 22% পেয়েছি। টোটাল ক্যালকুলেটের পরে আমরা পেয়েছি এখানে পেয়েছি এটাকে আমরা ক্যালকুলেট করে পেয়েছি 0.0212 প্লাস হচ্ছে 0.1553 আমরা এই জায়গাটাকে ক্যালকুলেট করে পেয়েছি। তারপরে টোটালটাকে আমরা যখন যোগ করে বা প্লাস করে আমরা পেয়েছি 0.1665, এটাকে আমরা এত পার্সেন্ট। তাহলে আমাদের প্রশ্নের এই প্রবলেম এইটা আমরা ফাইন্ড আউট করতে পারলাম। এটা ফাইন্ড আউট 2 নম্বর কন্ডিশনটা ফাইন্ড আউট করতে রেজাল্ট পেয়ে গেলাম, ফাইন্ড আউট করতে পারলাম। থার্ড কন্ডিশনটা আমরা, তাহলে ফোর্থ কন্ডিশনটা আমরা কি বলতেছে দেখেন। ফোর্থ কন্ডিশনে বলতেছে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ আইডি ট্যাক্স রেট অন বন্ড হোল্ডার্স ইনকাম is 20%, income is 20% tax rate on equity holders income is 18%. এইখানে আমরা বলছি যে এটা হচ্ছে ভ্যালু অফ ফার্ম এর ইউজিং দ্য মিলার মডেল। মিলার মডেলের আমাদের একটা জিনিস আমাদের জানা রাখা দরকার, আমরা মিলার মডেলটা কখন ইউজ করব, আবার হ্যামেম অ্যাপ্রোচটা আমরা কখন ইউজ করব, বা মিলার অ্যাপ্রোচ আমরা যেটাই বলি কোনো সমস্যা নেই। আমরা যখন এমএম অ্যাপ্রোচটা ইউজ করব তখন আমাদের একটা ট্যাক্স রেট থাকবে, সেটা হচ্ছে আমাদের কর্পোরেট ট্যাক্স রেট। আর যখন আমরা মিলার মডেলটা ইউজ করব তখন আমাদের দুইটা ট্যাক্স রেট থাকবে, একটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স রেট আর একটা হচ্ছে পার্সোনাল ট্যাক্স রেট। সাথে আরেকটা ট্যাক্স রেট থাকবে, সেটা দেখবেন যে আপনার হচ্ছে বন্ড রেট, বন্ড হোল্ডার রেটটা থাকবে। এই তিনটা ট্যাক্স রেট যখন আপনি পাবেন একসাথে, তখনই আপনি বুঝতে পারবেন যে আমাকে মিলার মডেলের ফর্মুলাগুলো আমাকে ইউজ করতে হবে। আর যদি অনলি ওয়ান ট্যাক্স রেট থাকে, কর্পোরেট ট্যাক্স রেট বা পার্সোনাল ট্যাক্স রেট থাকে, তখন আপনি ওইটাকে মডিগ্লিয়ানি এন্ড মিলার অ্যাপ্রোচটা ইউজ করতে হবে। মিলার অ্যাপ্রোচের যে ফর্মুলাগুলো আছে ওইগুলো আমরা ইউজ করতে পারবো। দেখেন আমরা কিভাবে, আমি কেন তিনটা ইন্টারেস্টের কথা বলেছি সেটা আমরা সূত্রতে আমরা বুঝতে পারবো। দেখেন এখানে বলছে যে যখন আমার লিবারেট ফার্ম থাকবে, সেটাকে আমরা যখন সূত্রটা কি বলছে, ইবিআইটি ইনটু হচ্ছে 1 মাইনাস কর্পোরেট ট্যাক্স ইনটু হচ্ছে 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স। আচ্ছা কেএসইউ মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি প্লাস হচ্ছে 1 মাইনাস হচ্ছে 1 মাইনাস ট্যাক্স corporate tax and 1 minus personal tax divided by 1 minus TB মানে হচ্ছে বন্ড রেট যেটা বলে TB, সেটা ইনটু হচ্ছে ডিভাইডেড বাই ইনটু হচ্ছে ডেপ্ট অ্যামাউন্ট। দেখেন এখানে আমরা ইবিআইটি সমান জানি আমাদের 10 লাখ টাকা আছে, এখানে হচ্ছে আমাদের কর্পোরেট ট্যাক্স রেট আমরা তাও জানি 40%, 1 মাইনাস 40%, এবং আমাদের পার্সোনাল ট্যাক্স রেট আমাদের কত আছে এটা দেখে আসি একটুখানি। পার্সোনাল ট্যাক্স রেট এই যে দেখেন ট্যাক্স অন ইকুইটি হোল্ডার্স, এটা হচ্ছে আমাদের পার্সোনাল ট্যাক্স রেট, সেটা হচ্ছে 18%। সেই 18% আমরা এখানে বসিয়েছি, এই যে 18%, এই 18% তারপর ডিভাইডেড বাই কেএসইউ মানে 20%, কেএস মানে কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটি আমাদের প্রশ্নতে দেওয়া আছে, এই যে দেখেন 20%, এই 20% আমরা এখানে ইউজ করেছি, এই যে 20% প্লাস হচ্ছে 1 মাইনাস হচ্ছে টিসি কর্পোরেট ট্যাক্স আমরা 40%, এখানে যেটা ছিল এটা, এখানে এটাই পার্সোনাল ট্যাক্স এখানে যেটা ছিল এটা এটাই, তারপরে 1 ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস হচ্ছে 20% কিভাবে আসলো, এই যে দেখেন আমাদের প্রশ্নতে বলা আছে বন্ড রেট থার্ড নাম্বার কন্ডিশনে, এই যে বন্ড হোল্ডার্স ইনকাম ইজ 20%, এই রেটটা আমরা এখানে ইউজ করেছি। এই যে 20% ইনটু হচ্ছে 10 লাখ, এই যে 10 লাখ আমাদের ডেপ্ট অ্যামাউন্ট আমাদের প্রথমে বলা ছিল
এই যে ডেপ্ট অ্যামাউন্ট এই 10 লাখ টাকা আমাদের এখানে আসছে। এই 10 লাখ টাকা আমরা ইউজ করছি, তাহলে এই পাঁচটা যখন আমরা ক্যালকুলেট করতে পারবো, ক্যালকুলেট করে আমরা পেয়েছি 24,60,000, আর এই পাঁচটা আমরা ক্যালকুলেট করে পেয়েছি 3,85,000। টোটাল হচ্ছে 28,45,000। এটা হচ্ছে আমরা 4 নম্বর কন্ডিশনটা আমরা পেয়েছি। আমরা মিলার মডেলের কতটুকু লেবারেজ ছিল, তাদের মিলার মডেলের লেবারেজ আমাদের ভ্যালু ছিল হচ্ছে 28,45,000। আমাদের লাস্ট কন্ডিশনটা কি বলা আছে আমরা একটু দেখি। লাস্ট কন্ডিশনটা বলা আছে যে কনসিডার দ্য রিকোয়ারমেন্ট ফর, এই যে এই কন্ডিশনটা, কন্ডিশন 4, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য ফার্ম ID financial distress cost is 5% of the present value of debt of capital। তাহলে আমরা 5% আমাদের ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কস্টটা নিতে হবে। সেটা কিভাবে নিব আমরা একটু দেখে নিই। দেখেন আমাদের লিভারেজ ফার্মের যে আমাদের এই যে ফর্মুলাটা আছে, আবার আমরা এখানে ইউজ করলাম। আপনার এই অ্যামাউন্টটা থেকে আমরা ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেসের যে প্রেজেন্ট ভ্যালু কস্ট আছে সেটাকে আমরা লেস করে দিব বা মাইনাস করে দিব। সেটা দেখেন আমরা এখানে আমরা আগের মতো আমরা এই সূত্রগুলো ইউজ করলাম, মানগুলো আমরা বসালাম তাদের। এখানে দেখেন বসানোর পরে আমরা এখানে পেয়েছিলাম কত, 28,45,000 আমাদের। তাহলে বলা হয়েছে যে ডেপ্ট ইনটু হচ্ছে ডেপ্ট আমরা আমার আগেও ছিল, তারপর মাইনাস হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কস্ট। এটা আমরা কিভাবে পাবো, এটা হচ্ছে আমাদের টোটাল যে আমার ডেপ্টটা আছে, ডেপ্টের এই যে 10 লাখ ডেপ্টটা আছে, এটার 5% আমাকে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কস্ট দিতে হবে। সেটা 5% দেখেন আমরা এখানে নিয়েছি, এই যে 5%, এই 5% 10 লাখ টাকার 5% হচ্ছে 50,000। এই 50,000 টাকা আমার টোটাল 28 লাখ। এই টাকাটা থেকে আমার 28 লাখ টাকাটা মাইনাস করলে আমরা পেয়ে যাব হচ্ছে এই ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কস্টটা কনসিডার করার পরে আমাদের লিভারেজ ফার্মের ভ্যালুটা আছে কত, 27,95,000 টাকা। আপনাদের এই আজকে যে প্রবলেমটা নিয়ে আমি আলোচনা করলাম, সেই প্রবলেমটার যদি কোনো কারেকশন থাকে বা কোনো কিছু বুঝতে আপনাদের প্রবলেম হয়, প্লিজ আমাকে আপনারা নেক্সট ক্লাসের আগে জানাবেন। আমি এই প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আপনাদের কোনো যদি কনফিউশন থাকে, এই ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি 7th চ্যাপ্টার আজকের মতো শেষ করা হলো। আমাদের আরেকটা চ্যাপ্টার বাকি আছে, সেই চ্যাপ্টারটা আমরা শেষ করি। আমার এই কোর্সটা আশা করি আমরা শেষ করতে পারবো। আর বাকি চ্যাপ্টারগুলো আমরা প্যান্ডেমিকের আগে আমি শেষ করে দিয়েছিলাম। সো হ্যাভ এ গুড ডে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি আপনাদের জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ।